আমি পরের দিন নেটে যখন আমি বোলিং করি তখন আমার সামনে যে বসে আছে দেবুদার প্রথম আমাকে বানাইছিলেন পত্রিকাতে বাংলাদেশের নেটে মালিঙ্গা। সাকিব ভাই পাশে এসে আমার গায়ে একটা ক্লাবিং দিয়ে আমাকে বলল যে যে তোর দিকে কিন্তু সারা বাংলাদেশ তাকিয়ে আছে, এই একটা সুযোগ হিরো হবার। আমরা এখন আছি মাদানী অ্যাভিনিউতে। তো মাদানী অ্যাভিনিউতে স্পোর্টসের কি কাজ? মাদানী অ্যাভিনিউতে স্পোর্টসের কাজ হচ্ছে যে আমার একটা অ্যাম্বিশন পূরণ করার ব্যাপার আছে। এই যে আমি বাগেরহাটের ছেলে। আমাদের বাগেরহাট শহরটা খুব ছোট্ট এবং শান্ত শহর। এই শহরে কখনো আমরা কোনো গতি টের পাইনি। আমাদের এখানে একটা ট্রেন ছিল, খুব আস্তে আস্তে চলতো। সেই ট্রেনে কোনো এক্সপ্রেস হওয়ার ব্যাপার ছিল না, মানে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বা দিল্লি এক্সপ্রেস এখানে পাওয়া যাবে না, এমনকি নড়াইল এক্সপ্রেসও পাওয়া যাবে না। এই দুঃখ নিয়েই জীবনটা কাটাচ্ছিলাম। কিন্তু এর মধ্যে সেই বাগেরহাট থেকেই একটা এক্সপ্রেস উঠে আসলো। মোটামুটি বুঝতে পারার কথা যে কার কথা বলছি। আমাদের বাগেরহাট থেকে উঠে আসলো একটা বাগেরহাট এক্সপ্রেস। সেই বাগেরহাট এক্সপ্রেস এখন হচ্ছে এই যে আপনাদের সামনে ইয়ামাহার শোরুম, এই ইয়ামাহার শোরুমে আছে। এর নাম হচ্ছে রুবেল এক্সপ্রেস। আজকে আমরা রুবেল এক্সপ্রেসের সঙ্গে কথা বলবো। তো এতক্ষণ মোটামুটি বুঝে ফেলার কথা যে আমি আসলে কোন এক্সপ্রেস খুঁজতেছিলাম। হ্যাঁ, বাংলাদেশের বাগেরহাট এক্সপ্রেস বা রুবেল এক্সপ্রেস। রুবেল এক্সপ্রেসের কাছে আসছি, রুবেল এক্সপ্রেস শোরুমেই আসছি। এটা ইয়ামাহা শোরুম, কিন্তু মূলত রুবেল এক্সপ্রেস। আজকে রুবেলের সঙ্গে কথা বলবো আমরা, একটু ভাগে ভাগে কথা বলবো। প্রথমে রুবেলের সঙ্গে রুবেলের উঠে আসা এবং রুবেলের সেই পারফরমেন্সগুলো, এগুলো নিয়ে একটু গল্প করি। রুবেল, শুরুটা যেভাবে হলো পেসার হান্ট দিয়ে, সেই পেসার হান্টে তুমি বাগেরহাটের বদলে সাতক্ষীরা দিয়ে করছিলা যতদূর মনে পড়ে, ওই গল্পটা একটু বলো, কিভাবে আসলা? না, আসলে আমার ছোটবেলার যখন আমি তার আগে আমি অবশ্য যখন আমি ক্রিকেট খেলি আর কি, ঢাকা লিগ যখন শুরু করছি তখন আমি প্রথমে কোয়ালিফাইং খেলতাম, থার্ড ডিভিশন খেলছি 2 বছর। বাট সময়টা আসলে অনেক টাফ ছিল আমার জীবনে, বাট আমার মাঝে মধ্যে এখনও মনে পড়ে। বাট আমি চেষ্টা করছিলাম আরও টপ লেভেলে খেলার জন্য, যা খুলনার এক বড় ভাইয়ের মাধ্যমে ঢাকায় আসছিলাম খেলতে। দেন ওইখান থেকে পেসার হ্যান্ড আসলো, গ্রামীণ ফোন পেসার হ্যান্ড। তো ওইখানে আমি মানে অ্যাটেন্ড করছিলাম প্রথম বছর, বাট আমি আনফর্চুনেটলি আমি ওইখানে মানে ভালো করতে পারি নাই। বাট আমার স্পিড উঠছিল সম্ভবত এই 72 মেবি। আচ্ছা। পরের বছর আমাদের বাগেরহাটের কিছু বড় ভাইরা আছে ওইখান থেকে, তারা আমাকে অনেক পুশ করছে। এটা হয়েছিল আপনার খুলনাতে হয়েছিল, বাট ওইখানে আমি যেতে পারিনি, ওই দিন যেতে পারিনি। পরের দিন আমি সাতক্ষীরাতে গিয়েছিলাম তাদের রিকোয়েস্টে। ওইখানে আমি ভালো করছিলাম, আমি ফার্স্ট হয়েছিলাম সাতক্ষীরাতে। তারপরে আমাদের 22 জনকে আমাদের ঢাকায় ডাকে। আমাদের আমাদের পেসার হান্টের হেড ছিলেন সরার ইমরান স্যার, আমার বোলিং কোচ। দেন স্যার আমাকে ডাক দেয়, দেন আমি ঢাকায় আসি, আমরা 22 জন। তো ওইখানে আমাদের আবার একটা হয়, প্রতিযোগিতা হয়, যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম একটা প্রতিযোগিতা হয়। তো ওইখানে আমি ফার্স্ট হয়েছিলাম। দেন লাস্ট, তো পুরো দেশের মধ্যেই সবচেয়ে বেশি জি জি, যা লাস্ট মানে টোটাল একটা ফাইনাল যে হয় না, যে চ্যাম্পিয়ন হবে প্রথম, হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বেশি স্পিড কার। তো ওইখানে আমি ফার্স্ট হয়েছিলাম সারা বাংলাদেশ থেকে। কত উঠছিল মনে আছে? ওইখানে আমার 82 উঠছিল। 82, তার মানে অলমোস্ট 148 বা এরকম বোধহয়। হ্যাঁ এইরকম। এরকম না না, 148 না, এটা হচ্ছে 82-তে মেবি হচ্ছে 138, মানে আমাদের 138। মানে মেশিনের যেটা উঠছিল হ্যাঁ আর কি, হ্যাঁ। হাতের মেশিনে আর কি, ওইটা সম্ভবত এরকমেরই আসে। তো তারপর হচ্ছে স্যার আমাকে আনা 19 একটা ক্যাম্পে পাঠায়। দেন আমি স্যার, ওই আমাদের ক্যাম্প হয় বিকেএসপিতে, তার ওইখান থেকে আসলে স্যারের মাধ্যমেই আসলে আমার আস্তে আস্তে উপর লেভেলে আসা। আনা 19 আমি ভালো খেলি, দেন একাডেমি খেলি, এ টিম খেলি। দেন আস্তে আস্তে আমি 2009 সালে আমার ডেবু হয় ন্যাশনাল টিমে। এর মাঝখানে একটা গল্প বলো, সেটা হচ্ছে যে তুমি ন্যাশনাল টিমের নেটে বল করতে হ্যাঁ, গেছিলা হ্যাঁ, ইমরান ভাইয়ের সঙ্গে, তোমার নিয়ে একটা লোক প্রথম লেখা লিখছিল, সেই গল্পটা একটু বলো পাবলিক। না না, আমি বাংলাদেশের নেটে যখন আমার সরার ইমরান স্যার আমাকে আমাকে কল করে, আমি তখন বাগেরহাটে ছিলাম। তো বাগেরহাটে থাকার পরে স্যার আমাকে ফোন করে যে তুমি আমাকে নেক্সট দিন আমাকে ঢাকায় আসতে হবে, বাংলাদেশ টিম তখন শ্রীলঙ্কায় যাবে। তখন শ্রীলঙ্কা, তখন লাসিথ মালিঙ্গা তো এখন মানে সেই রকমের ফর্মে ছিল। তো লাসিথ মালিঙ্গাকে নিয়ে আসলে আমাদের টিম অনেক কনসার্ন ছিল আর কি, তাকে নিয়ে কীভাবে বোলিং তাকে ফেস করবে। আর আমার তখন বোলিংয়ের অ্যাকশনটা ছিল অনেক সাইড আর্ম অ্যাকশন, আমি বোলিং করতাম। এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, বাট তখন অনেক সাইড আর্ম অ্যাকশনে আমি বোলিং করতাম। তো স্যার আমাকে ফোন দেয়, আমি পরের দিন আমি চলে আসি। তো আমি পরের দিন নেটে যখন আমি বোলিং করি তখন
আমার সামনে যে বসে আছে দেবুদার প্রথম আমাকে বানাইছিলেন পত্রিকাতে বাংলাদেশের নেটে মালিঙ্গা। ঠিক আছে, তো ওইখান থেকেই আসলে আমার বাংলাদেশের নেটে মালিঙ্গা এটা আমার প্রথম হ্যাঁ, আলোতে প্রথম হ্যাঁ আলোতে। প্রথম আলোতে আসছিল। তো দাদাই নামটা দিয়েছিলেন। তো ওইখান থেকে আসলে আমার মালিঙ্গা সেই লেখাটা নাকি নামটা এখন তোমার উঠে ড্রেসিং এই ড্রয়িং রুমে আছে বাগেরহাটে? না, আছে আছে আছে। আচ্ছা আচ্ছা। ও, না আচ্ছা, ওই অ্যাকশনটা চেঞ্জ করলা কেন? ওই যে সেলিং আর্ম অ্যাকশনটা ছিল ওইটা তো খুব কার্যকরী ছিল। না না, আসলে আমি আমার একটা অ্যাকশনে ওই সময় আমার একটু গ্রোইন ইনজুরিতে আমি পড়তাম আর কি। তো আমি তো চেষ্টা করতাম সবসময় জোরে বোলিং করার জন্য। তো আসলে তারপরে আমার একটা শোল্ডার অপারেশন হয়, আমি এক স্লাইড দিতে গিয়ে আমি একটা বল ঠেকাতে গিয়ে আমি আমার এখান থেকে ছুঁইটা যায় আর কি। আমি প্রায় অলমোস্ট 1 বছর 2 মাস আমি খেলতে পারি নাই। দেন আস্তে আস্তে বিভিন্ন কোচের আন্ডারে যখন ন্যাশনাল টিমে যাই, একাডেমিতে খেলি, ন্যাশনাল টিমে যখন যাই তখন বিভিন্ন কোচের আন্ডারে আমার অ্যাকশনটা আস্তে আস্তে চেঞ্জ হয়। চেঞ্জ হতে হতে এখন যেভাবে বোলিং করতেছি এইটাই হচ্ছে এখনকার অ্যাকশন। বাট আমার শুরুতে ছিল অনেক সাইড আর্ম অ্যাকশনে বোলিং করেছি। মানে এই জায়গায় একটা জিনিস রুবেল, ধরো মালিঙ্গা বলো, অজন্তা মেন্ডিস বলো, পৃথিবীর সব আজব অ্যাকশনের খেলোয়াড় উঠে আসে শ্রীলঙ্কা থেকে। তো ওরা বলে যে কোনো খেলোয়াড়ে ওরা ওভার কোচিং করাবে না, যার বেসিক অ্যাকশন যা তাই রেখেই কোচিং করাবে। তো সেই জিনিসটা আমার কেন জানি সন্দেহ হয়, এই নিয়ে তোমার সঙ্গে আমার কোনোদিন কথা হয় নাই, যে তোমার কোচিং করে নষ্ট করা হয়েছে বলে আমার একটা সন্দেহ হয়। তোমার কি এরকম মনে হয়? না না, আমি আসলে ওইভাবে গভীরভাবে চিন্তা করি নাই কখনো। বাট আমি যখন শোল্ডার অপারেশন থেকে আমি যখন উঠে আসি তারপর আমি তো ভালো খেলতেছিলাম, ন্যাশনাল টিমও ভালো খেলছি। বাট অ্যাকশন নিয়ে আমার তেমন একটা, আমি শুধু ওই আমার যখন সাইড আর্ম অ্যাকশন ছিল তখন আমি একটু গ্রোইন ইনজুরিতে পড়তাম বেশি। কারণ বিকজ অ্যাকশনের কারণে আমার ফলো থ্রুটা আমার হচ্ছে মনে হয় প্রবলেম আচ্ছা করছিল। আচ্ছা আচ্ছা। দেন স্যারও এটা নিয়ে করছে, চম্পাকাও ছিল। হ্যাঁ, চম্পকা ছিল হ্যাঁ, তখন চম্পাকাও ছিল। দেন অনেক কোচের মাধ্যমেই আসলে এটা নিয়ে কাজ করেছি। দেন তারপর এটা চেঞ্জ হয়েছে। দেন আমার গ্রোইন ইনজুরিটা আমার আর হয় নাই, আর হয়ও না কখনো। বাট আমার অ্যাকশন চেঞ্জ হয়ে গেছিল আর কি। Okay, okay. বুঝছেন, কিন্তু অ্যাকশনটা তাতে ইফেক্টিভিটি কমে নাই, কারণ তুমি নতুন অ্যাকশনেও তো অনেক সাকসেস পেয়েছো। হ্যাঁ এবং ইনফ্যাক্ট পুরো বাংলাদেশ যে সব সাকসেস তোমার জানে, ওগুলো নতুন অ্যাকশনেই হ্যাঁ জানে। জি, জি। তো তার ভিতরে বড় সাকসেসগুলোর আলোচনায় যাওয়ার আগে আরেকটা মজার কথা মনে পড়ে তোমার সঙ্গে আলোচনায় বসলে। তুমি এই প্রিমিয়ার লিগে একটা হ্যাট্রিক করছিলে, কিন্তু তুমি জানতা না, মনে আছে সেই ঘটনাটা? 2 ওভার মিলে একটা হ্যাট্রিক হ্যাঁ, করছিলে। 2 ওভার মিলে একটা হ্যাট্রিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি প্রথমে বুঝতে পারি নাই, পরে আমি দেখি যে আমার হ্যাট্রিক হয়ে গেছে। বোধহয় পরদিন পত্রিকা দেখে জানছিলা যে পত্রিকা দেখে। তোমার হ্যাট্রিক হয়ে গেছে। পরে তো তুমি নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডেতেই হ্যাট্রিক করলা। তো এই ফিলিংটা কেমন ছিল ওই দিনে, নিউজিল্যান্ডে হারায় দেওয়া? মানে এটা তো বিরাট ব্যাপার হ্যাঁ, ছিল। ওইটা হচ্ছে আমাদের সেকেন্ড বাংলা ওয়াশ। আমরা যখন ঢাকার মাটিতে মিরপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচটাই, সম্ভবত প্রথম ম্যাচটা আমরা নিউজিল্যান্ডের সাথে। তো আমাদের বৃষ্টি হয়েছিল ম্যাচের মাঝখানে। তো অনেক একটা মানে গেম সিনারিটা অনেক টাফ ছিল আসলে, আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, ভালো করতে হবে। তখন ব্র্যান্ডন ম্যাকুলাম মানে ব্যাটিংয়ে ছিল, আর হচ্ছে সম্ভবত কেন উইলিয়ামসন বা এরকম কেউ একজন ছিল। তো আসলে ওই সময় ওই সময় একটা হ্যাট্রিক করছে, ওইটা আমার মানে ওয়ানডেতে ফার্স্ট হ্যাট্রিক এবং একটাই হ্যাট্রিক আমার। বাট আমার কাছে ভালো লাগছিল ম্যাচটা আমরা জিতছিলাম এবং ম্যাচটা আমি জিতে নিয়ে আসছিলাম, আমি 6টা উইকেট পাইছিলাম। বাট এটা আমার মানে অন অফ দ্য একটা বেস্ট আমার বোলিং এর একটা মেমোরি আমার জীবনে। আর সাধারণত যেটা হ্যাট্রিকের ক্ষেত্রে যেটা ঘটে, আমি কাউরে ছোট করতেছি না, বেশিরভাগ হ্যাট্রিক দেখা যায় যে টেল এন্ডারদের 3টা উইকেট পায়ে গেছে, তো পরপর 3 বলে। কিন্তু তোমার হ্যাট্রিকটা ছিল যে নিউজিল্যান্ডের একেবারে মানে টপ মিডলের একদম বেস্ট 3টা ব্যাটসম্যানরে আউট করছিল, সঙ্গে 5 না 6 উইকেট ছিল। 6 উইকেট পাইছিলাম। হিউজ পারফরমেন্স। হ্যাঁ হ্যাঁ, এবং ওইটাও আমরা বাংলা ওয়াশ করছিলাম নিউজিল্যান্ডকে, ওটা সেকেন্ড বাংলা ওয়াশ। এবং ওইটা সম্ভবত তোমারে মানে বাংলাদেশে একটা লম্বা সময়ের জন্য খুব পার্মানেন্ট করার ব্যাপারে হ্যাঁ, ওই ম্যাচটা আমার জন্য খুব একটা টার্নিং পয়েন্ট ছিল। কারণ তার আগে সিরিজটা আমার আসলে খেলার কথা ছিল না। তো আমি আসলে ম্যাচটা আমি সুযোগ পাই এবং আমি বাংলাদেশকে একটা ভালো একটা জয় এনে দিতে পারছি, প্লাস হচ্ছে আমারও একটা টার্নিং পয়েন্ট ছিল ইন্টারন্যাশনালে। ওকে। এরপরে 2015 আগ পর্যন্ত একটা সিনারিও ছিল যে আমরা কখনো দেশের মাটিতে এক পেসার নিয়ে খেলতাম। এরকমও ম্যাচ গেছে যে আমরা কোনো পেসার নেই নাই, বা নিলেও মুস্তাফিজের মতো স্লোয়ার পেসার নিয়েছি। কিন্তু 2015-তে যেটা হইলো যে খাতুর সিং আর মাশরাফি মিলে দেশের মাটিতে 4 পেসারও খেলালো, এবং তুমি সেই টিমের সবচেয়ে পেস জেনারেটিং বোলার ছিলা। মানে ওইটা একটা ত্রাস হয়ে গেল। পরে 2015 বিশ্বকাপেও তোমরা সেটা করলা। ওই এক্সপিরিয়েন্সটা কেমন, যে দেশের মাটিতে 4টা পেসার মিলে একটা ত্রাস তৈরি করতেছো, সেটা নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে,
সেটা কেমন ছিল? না না, এটা আসলে খুবই আমাদের পেস বলাররা স্বাভাবিক, আমরা পেস বলাররা চাই হচ্ছে মানে ম্যাচ খেলতে, এবং আমরা 4টা-5টা পেসার নিয়ে আমাদের টিম সিলেক্ট করতো আর কি, টোটাল মানে 15 ম্যান এরকমের আর কি। বিকজ হচ্ছে তখন পেস বলাররা মানে সবার ভিতরে সে অ্যাবিলিটি ছিল আর কি, এবং দেশের মাটিতে আমরা তখন ভালোও করছিলাম আর কি। তো এইটাই আর কি। তো আমাদের কিছু সাহসী কিছু উদ্যোগও ছিল কোচ ক্যাপ্টেনের। তো আসলে এই জিনিসগুলো আমাদের তখন আমার কাছে মনে হয় পজিটিভ সাইড ছিল, আর আমাদের বলাররা আসলে সেটা প্রুভও করেছে আর কি। তো আমার কাছে আসলে ওই সময়টা এনজয় করেছি। তো এইটাই আর কি। ওই সময় তোমার রোলটা কি ছিল, যে উইকেট নেওয়া নাকি শুধু পেস দিয়ে না না, বিপক্ষকে আমি কাবু করে আমি ফেলা? আসলে তো আমি তো শুরু থেকে আমি যখনই ন্যাশনাল টিমে খেলি আমি অ্যাটাকিং বোলিং করতাম আর কি। আমার আমার হচ্ছে আপনার ব্রেক থ্রু এনে দেওয়া আমার মেনলি আমার যেটা দায়িত্ব ছিল। বাট আমি চেষ্টা করতাম, অলওয়েজ চেষ্টা করতাম, নতুন মাঝে মাঝে ডিপেন্ড করে নতুন বলেও বল করতাম, যদি আমাদের নতুন যে বলাররা যদি একটু খারাপ শুরু করতো বা আমি তখন চলে আসতাম। ঠিক আছে, এটা আসলে মানে গেমের মোমেন্টামের উপরে নির্ভর করে। তো আর আর আমি স্লগে বোলিং করতাম। আর আপনি তো জানেন স্লগে বোলিং করাটা আসলে অনেক চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং হচ্ছে, তো আমি আসলে এই জিনিসগুলো আমি জানতাম যে আমার কাছে এই সময় আমাকে বল করতে হবে, বাট আমি এই জিনিসটা এনজয় করতাম। বাট তারপরও মাঝে মধ্যে সাকসেস হতাম, মাঝে মধ্যে সাকসেস হতাম না, বিকজ হচ্ছে আপনি স্লগে আপনি আপনার উপরে অনেক কিছু নির্ভর করে, তাই না? অবশ্যই, আপনি এবং প্রতিপক্ষ হ্যাঁ, আমি চড়াও আমি হওয়ার দুই টার্গেটে একটা থাকবে। ম্যাচ আমি আমার কারণে হয়তো বা বাংলাদেশ হেরে গেছে, বাট আমি আমার কাছে ভালো লাগে যে আমি অনেকগুলো ম্যাচের আমি সিনারিও জিতেছে। ঘুরাইছি এবং ম্যাচ জিতেও দিয়েছি। এটা সেই কথা বললে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আজকের সাথে এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে রুবেল তার পেস দিয়ে ম্যাচ জিতেছে, এরকম বহু ম্যাচ আছে। ওই যে নিউজিল্যান্ডের কথা তো শুনলেনই, এবং আপনাদের নিশ্চয়ই মনে পড়তেছে 2015 কোন ম্যাচের কথা বলবো, ইংল্যান্ডের বিপক্ষে সেই ওয়ার্ল্ড কাপের ম্যাচটা। ওই ম্যাচটার একটু গল্প শুনতে চাই, যে ওই যে সেন্সেশনাল মুহূর্ত, ওই সময় নিয়ে তুমি আমার একাধিকবার ইন্টারভিউ দিছো, আরেকবার যদি বলো যে ওই সময় ইংল্যান্ড ম্যাচ বের করে নিচ্ছিল, ওই সময় গিয়ে তুমি 2টা উইকেট তুলে নিলা, মানে ইংল্যান্ডের হাত থেকে ম্যাচটা বের করে নিয়ে এসে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলা দলরে, ওই পুরো ব্যাপারটা কেমন ছিল? না, ওই ম্যাচটা আসলে আমাদের জন্য খুব ডু অর ডাই ম্যাচ আর কি। আমরা যদি জিতি আমরা কোয়ালিফাই করব আর কি। তো এরকম একটা ম্যাচ ছিল আসলে, আমাদের সবার ভিতরে একটা অন্যরকম একটা আত্মমনোবল নিয়ে আমরা মাঠে নেমেছিলাম আর কি। তো এইটাই আর কি। আমি চেষ্টা করেছি, আমি সবসময় চেষ্টা করি, বাট চেষ্টা করেছি যে ম্যাচটা আমাকে জিততে হবে, এনিহাও আমার ভালো বোলিং করতে হবে। আমাকে সে যেভাবে হোক আমি যেন রান চেক দিয়ে বোলিং করতে পারি এবং আপনার ব্রেক থ্রু নিয়ে আসতে পারি আর কি। এইটাই। এবং আমি ওই ম্যাচে আমি শুরুতে বোলিং করেছিলাম। আমি স্টার্ট করেছিলাম, আমি আর মাশরাফি ভাই, তাসকিন ছিল, তাসকিন অন চেঞ্জে আসছিল। তো এইটাই আর কি। তো আমি চেষ্টা করেছি, প্রথমে আমি হয়তো 2টা উইকেট নিয়েছিলাম এবং লাস্টের দিকে 2টা উইকেট নিয়েছিলাম। খুবই মানে এটা মানে টাফ সময় আর কি, যে 12 বলে 15 রান লাগে ওদের। অ্যান্ডারসন ব্যাটিং করছিল, এরা আপনার হচ্ছে স্টুয়ার্ট ব্রড, আর একটা ওদের মানে সেট ব্যাটসম্যান ছিল সাথে। তো আমি সুযোগটা যখন আমার কাছে আসে তখন আমি চেষ্টা করেছি যে না, আমাকে এই ওভারে যা করার এই ওভারেই করতে হবে আর কি। আর মাশরাফি ভাই যখন আমার হাতে বলটা দেয় তখন মাশরাফি ভাই আমাকে বলেছিল যে তোর ফিল্ড প্লেসিংটা কী হবে তুই আমাকে বল। তখন আমি ভাইকে বলেছি যে ভাই এইখানে এইটা দেন, আপনি আপনার মতো একটু করেন। ঠিক আছে, আমি নর্মালি এটাই বলেছি, আর ভাই তার মতো সে ফিল্ড প্লেসিংটা সাজালো। আর তারপর হচ্ছে মাশরাফি সাকিব ভাই আসলো, সাকিব ভাই পাশে এসে আমার গায়ে একটা ক্লাবিং দিয়ে আমাকে বলল যে যে তোর দিকে কিন্তু সারা বাংলাদেশ তাকিয়ে আছে, এই একটা সুযোগ হিরো হবার, দেখ কিছু কর বাংলাদেশে জিতা। তো সাকিব ভাইয়ের কথাটা আমার কাছে ওই সময় খুব ভালো লাগছে আর কি। আমি চেষ্টা করেছি, যেহেতু বল আমার হাতে, আমি যদি এইখানে যদি আমি মাইর খাই বা আমি যদি হারাই, মানে আমার কাছে যদি তখন 12 বলে 15টা রান লাগে, তখন আমি আমার মতো বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তো উপরাল্লাহ আমার প্রতি সহায় হয়েছেন। আর আমার হয়তো এক্সিকিউশনটাও খুব ভালো ছিল। আর আমার সবচাইতে আমার কাছে যেটা পজিটিভ ছিল যে বলটা আমার কথা শুনছিল। আমি যখন দেখলাম যে ফার্স্ট বলটা রিভার্স সুইং করছে, আউট হয়ে গেছে, তখন আমি বুঝছি যে না, এই ওভারে তাহলে ইনশাল্লাহ কিছু একটা হবে। তো আমার তো মেইন স্ট্রেংথ রিভার্স সুইং ওই সময় আর কি। আর আমি শুরু থেকে আলহামদুলিল্লাহ আমার বলে একটা রিভার্স সুইং থাকে, বিকজ হচ্ছে আমার অ্যাকশনের কারণে। তো এইটাই আর কি। যখন আমি ফার্স্ট বলে দেখলাম রিভার্স সুইং হয়েছে, স্টুয়ার্ট ব্রড যখন আউট হয়ে যায়, তখন বুঝছি যে কোরি অ্যান্ডারসন উইকেটটা আমি এই ওভারে তখন আমি পারবো। আচ্ছা আচ্ছা। তখন আমি চেষ্টা করেছি বল স্টাম্প টু স্টাম্প বল করার আর কি, কারণ স্টাম্প টু স্টাম্প বল করলে ওই সময় রিভার্স সুইং করে ওর যে কোনো বিট হইলে আমি উইকেটটা বিটলি বোর্ড। হ্যাঁ, তো আমি এটাও চেয়েছি। তো ইনশাল্লাহ প্রথম বলটা হয়তো বা ওর ব্যাটের ইনসাইডে চলে স্লিপে গেছে, বাট ভালো একটা ডিসিশন নিছে মাশরাফি ভাই, স্লিপটা নিয়ে এসে, তা নাহলে সেট ব্যাটসম্যানটা ওই পাশে চলে যায়।
দেন হচ্ছে তার পরের বলে করি অ্যান্ডারসন, হ্যাঁ, তখন ও পরের বলে আউট হয়ে যায়। তারপরে তো তুমি আঙ্গুল উঠায় দিলা, তারপর তো দৌড়। আমার সেই ট্রেডমার্ক দৌড়টা হ্যাঁ। দিল। সে ভয়ানক দৌড়। এটা সত্যি যে সাকিব যেটা বললো যে হিরো হওয়ার চান্স তো মানুষের জীবনে খুব বেশি আসে না, বাংলাদেশে তো আরো কম আসে। সেই জি, চান্সটা জি। তুমি নিশ্চয়, হিরো হয়েছো। এখন তারপরে আসলে অনেক কিছু হয়েছে, এরপরেও তুমি বাংলাদেশে ম্যাচ জিতেছো, অনেক ঘটনা ঘটছে। এখন যে অবস্থা আছো, টেস্ট খেলাটা ছেড়ে দিছো, কিন্তু জি। স্টিল তোমার কি মনে হয় না ন্যাশনাল টিমটা আরো অফার করার কিছু আছে? না না, আমি তো অবশ্যই, কারণ আমি আমি লাস্ট একটা বছর আমার তেমন ভালো যায় নাই। দেন বিশেষ করে বিপিএলটা, প্রিমিয়ার লিগটা লাস্ট ইয়ারও আমি, আমার কাছে মনে হয় ভালো খেলেছি এই যে বছরটা গেছে। তো আমার কাছে, আমি আমার বোলিংয়ের স্কিলের উপরে, আমি আমার এখনও যেভাবে বোলিং করি, আমার বোলিংয়ের স্পিড বলেন, আমার কাছে আলহামদুলিল্লাহ আমি মনে হয় আরেকটু কষ্ট করলে আমি এখনও দেশকে কিছু দিতে পারবো। প্লাস হচ্ছে আমার সেই অ্যাবিলিটি, আমি আমার অ্যাবিলিটি সম্পর্কে খুবই কনসার্ন, এবং আমি আমার অ্যাবিলিটিটা আমি বুঝি যে আমার ভিতরে কতটুকু কী আছে, বা আমার এখন কি ক্রিকেট খেলাটা ছেড়ে দেওয়া উচিত, না আমি আরও 3-4 বছর খেলবো। তো আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি এখনও ঠিক আছি। হয়তো আমার একটু পরিশ্রম করতে হবে আর একটু, দেন ইনশাল্লাহ আমার কাছে মনে হয় ঠিক হয়ে যাবে। একটা ছোট ইনজুরির সমস্যা ছিল মনে হয়, ওইটা কি কেটে গেছে? এখন কি ক্যাম্পে যোগ দিবা এরকম না না না, অবস্থা? আমি আলহামদুলিল্লাহ আমি এখন ইনজুরি মুক্ত। ওকে। দেন আমি একদম প্রপার সুস্থ আছি। সেক্ষেত্রে এখন বিসিবি ডাকলে যে কোনো ক্যাম্পে যেতে প্রস্তুত আছো? হ্যাঁ, প্রস্তুত আছি, কেন থাকবো না। ওকে। পারফর্ম করলে অবশ্যই তারা এটা সুনজরেই দেখবে আর কি। ওকে। তো রুবেলের ব্যাপারে তো আসলে গল্প করে রুবেলের সঙ্গে শেষ হওয়ার না, ফলে এটা এত সহজে এক বসায় শেষ করে ফেলবো এটাও আশা করা যায় না। রুবেলের কাছ থেকে আমার আরও অনেক কিছু জানার আছে, যেমন মাশরাফি সাকিব সম্পর্কে জানার আছে, সেরকম জানার আছে এখন যে তরুণ বোলাররা উঠে আসতেছে, তানজিম সাকিব, তাদের নিয়ে ওর মূল্যায়নটা কেমন। তো এই ব্যাপারগুলো জানার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা আগামী 2-1 দিনের মধ্যে সেরকম আরেকটা পর্ব নিয়ে হাজির হব। এই পর্বটার জন্য অপেক্ষায় থাকেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাইকে অনেক ধন্যবাদ।